নমস্কার, ত্রিশূলের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগত। আমরা সমাজে নিরামিষ ও আমিষ আহারকারীদের মধ্যে বিভাজন করে থাকি, আহারের মধ্যে বিভাজন করে থাকি। এমনকি কোনো কোনো ক্ষেত্রে নিরামিষ আহারকারীদেরকে আমরা শ্রেষ্ঠ গণ্য করে থাকি। তো আজকে আমরা জানব নিরামিষ ও আমিষ আহারকারীদের মধ্যে সত্যি কি কোনো শ্রেষ্ঠতা আছে, নাকি এর পেছনে শাস্ত্র অন্য কোনো কথা বলেছে। তার বিশ্লেষণ আমরা আজকে দেবদার থেকে শুনব। ভাই, প্রশ্নটা আমিষ এবং নিরামিষ নিয়ে, যে কোনটা শাস্ত্রে কি বলেছে, কোনটা ঠিক খাবার কোনটা ভুল খাবার, তাই তো? ব্যাপারটা হলো, দেখো, আমাদের দেশে, এত বিপুল দেশে অনেক রকম বিষয় নিয়ে বিতর্ক থাকে, আর এই বিতর্কটা তো এমন এভারগ্রিন বিতর্ক আর কি। প্রথমে বুঝতে হবে যে পুরো সৃষ্টিটা কোনো একটা সুনির্দিষ্ট গুণের দ্বারা তৈরি না। শুধু যদি পুরো সৃষ্টিটা শতগুণে হতো, শুধু যদি রজগুণে থাকতো, আর শুধু যদি তমগুণে থাকতো, তাহলে এত রকমের ভ্যারাইটি বা এত রকমের বৈচিত্র্যতা থাকতো। পুরো সৃষ্টিটার মধ্যে তিনখানা গুণই বিদ্যমান, এবং তোমার আমার আমাদের সবার মধ্যেই এই গুণগুলো বিদ্যমান। আমাদের মধ্যে সবার মধ্যেই শতগুণ আছে, রজগুণও আছে, তমগুণও আছে। মাত্রার তফাৎ থাকে, কারোর বেশি কারো কম, কারোর মধ্যে শতগুণ বেশি কারোর মধ্যে তমগুণ বেশি। খাদ্য ঠিক সেরকম ভাবে আমরা যেমন উপাদান এই সৃষ্টি, সেরকম খাদ্য এই সৃষ্টিরই একটি উপাদান, যেগুলোকে আমরা গ্রহণ করি নিজেদের পালন পোষণ করার জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য, রোগ নিরাময়ের জন্য, বিভিন্ন কাজে। তো খাদ্যের মধ্যেও তিন রকমের গুণ আছে, শতগুণ, রজগুণ এবং তমগুণ। এবার কে কোন জাতীয় খাদ্য খাবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে তার মানসিকতার উপরে। এবার এই মানসিকতা আবার দুইভাবে পাওয়া যায়, একটি হলো পারিপার্শ্বিক থেকে, আরেকটি হলো পারিবারিকভাবে। পারিবারিকভাবে কিছু পরিবার আছে যারা নিরামিষাশী বরাবর, আর কেউ কেউ হয়তো বিশেষ কোনো পরিমণ্ডলে গিয়ে পৌঁছে গেল, সেখানে দেখলো সে একমাত্র আমিষ ভোজন করছে, বাকি সব নিরামিষ, তাহলে সেও ওই আমিষ ভোজন ছেড়ে দিয়ে নিরামিষ খাবে। আবার উল্টোটাও হতে পারে, কোনো এক জায়গায় দেখা গেল যে একজন নিরামিষাশী, বাকি সব আমিষাশী, বছরের পর বছর থাকতে 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 তার মধ্যে সেই তম গুণের যে প্রভাব তার মধ্যে পড়তে পারে, এবং সেও নিরামিষ ভোজন ছেড়ে দিয়ে আমিষ ভোজনের দিকে ঢুকে যেতে পারে। দুটোরই সম্ভাবনা আছে। কোনটা ঠিক কোনটা ভুল, শাস্ত্র কি বলেছে? আজকের দিনে যেমন ভারতবর্ষে আমাদের একটি সংবিধান আছে, এরকম আমাদেরও কি করণীয় আর কি করণীয় নয়, তার জন্য বিভিন্ন রকম স্মৃতিগ্রন্থ আছে। আমাদের সব থেকে বেশি আলোচনা হয়েছে, সব থেকে বেশি বিতর্ক হয়েছে, এটা হলো মনুস্মৃতি বা মনুসংহিতা নিয়ে। তো মনুস্মৃতি বা মনুসংহিতার ৫ম অধ্যায়ে এ বিষয়ে খুব ভালোভাবে উল্লেখ করে দেওয়া আছে, আমরা কি খাবো আর কি খাবো না। প্রথমত, আমাদের নিয়ম ছিল বরাবর যে ঈশ্বরকে সমর্পণ করা ছাড়া কোনো জিনিস আমরা খাবো না। ঈশ্বরকে সমর্পিত করে তারপরে যেটা খাদ্য খাবো আমরা, সেটা প্রসাদ স্বরূপ গ্রহণ করব, এবং আমরা এমনভাবে গ্রহণ করব ঠিক যতটুকু আমাদের দরকার। আমরা অকারণে নষ্ট করব না, লোভ করব না, সঞ্চয় করব না। সেই ভাবনা থেকেই খাদ্যকে বিশ্লেষণ করা হয়েছে মনুসংহিতাতে। এবার সেখানে কিন্তু বারংবার বলে দেওয়া আছে প্রাণী বধ করা যাবে না, প্রাণী বধ নিষিদ্ধ, প্রাণী বধ গর্হিততম, এবং সেখানে উল্লেখ করা আছে যে প্রাণী বধ করলে তার কি কি শাস্তি আছে, ইহলোকে এবং পরলোকে, দুরকম ভাবে। তবুও সেখানে কিন্তু তার সাথে সাথে আরো একটি বিষয় আছে, সেটা হলো যদি কখনো এরকম বিষয় থাকে তাহলে সেটি বাজারে বিক্রি হওয়া কোনো কষায়ের দোকান থেকে আনা এরকম বিষয় চলবে না, হাটে বাজারে বিক্রি করা চলবে না। যদি কখনো যজ্ঞে পশু বলি দেওয়া হয়, সেই পশুর মাংস গ্রহণ করতে পারে। দুরকম কথাই বললাম। প্রথমত হচ্ছে বুঝে নিতে হবে বিষয়টা কি, যে কনফিউজিং না। কিন্তু উনি যদি বলো সর্বোত্তম কোনটা, তাহলে ভগবান মনু বলে দিয়েছেন সর্বোত্তম হলো নিরামিষ। কিন্তু কেউ যদি নিরামিষ ভোজন ছাড়াও আমিষ ভোজন করে বা করতে চায়, বিশেষ করে যাদের মধ্যে রজগুণ আছে এবং যাদের রজগুণ লাগবে, যেমন ক্ষত্রিয়, আমি নিজে গুজরাটে থাকা গেলে দেখেছি জাদেজা বা এই জাতীয় যারা ক্ষত্রিয়, তাদের রজগুণ লাগবে। রজগুণ ছাড়া তাদের মধ্যে খাদ্যধর্ম, তাদের বাহুবল কোথা থেকে আসবে? সোজা কথায় আজকের দিনে বললে প্রোটিন কোথা থেকে পাবে? তাদের প্রাণীজ প্রোটিন লাগবে, এনিম্যাল ফ্লেশ লাগবে। তো তারা কিন্তু খেতে পারবে, কিন্তু যজ্ঞে আহুতি দেওয়ার পরে, যজ্ঞে যদি পশু বলি হয় তখন সেটা খেতে পারবে। তো সুস্পষ্টভাবে বললে এটাই বিষয় যে নিরামিষ এবং আমিষ ভোজনের যে লড়াইটা কন্টিনিউয়াসলি চলছে, এই লড়াইয়ের কোনো মানে হয় না। যার যেরকম ইচ্ছা সে সেটা করতে পারে, কিন্তু বুঝতে হবে যে আমার ভোজন বা আমার রসনা, আমার লালসাকে চরিতার্থ করার জন্য যদি আমি ভোজন করি, তাহলে সেটি ভোজন নয়, সেটি রাক্ষসী প্রবৃত্তি হলো।
এখন যদি কোনো বিশেষ প্রয়োজনে আমার কাছে কোনো উপায় নেই প্রাণী হত্যা করে খাওয়া ছাড়া, তখন আমি খেতে পারি। অথবা আমার যদি আমার বাহুবল ছাড়া এই রাষ্ট্রের সমাজ বাঁচবে না, তখন আমি খেতে পারি। অথবা আমি জানি যে আমার বাহুবল আমাকে রাখতে হবে, না হলে আমার রাষ্ট্র, আমার সমাজ এবং আমার পরিবারকে আমি রক্ষা করতে পারবো না, তখনও খেতে হবে। তো বাংলায় এটা একটা উৎকট সমস্যা বটে, কিন্তু ইতিহাস থেকে যদি দেখি তাহলে বাঙালি সমাজে আমিষ ভোজনের প্রচলন দীর্ঘ সময় থেকে হয়ে আসছে। আমিষের প্রচলনের আহ, যেটি আগে একটা সময় কম ছিল, এখন অতিরিক্ত বেশি বেড়ে গেছে। তবে শাস্ত্রীয়ভাবে এটি কিন্তু মনুসংহিতার দ্বারা নিষিদ্ধ করা আছে, আর আমরা অন্তত যেভাবে খাচ্ছি সেটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ।